এই যে দিদিরা এসছে, আর দিদিরা আসার সঙ্গে সঙ্গে আরেকজন তো বেজায় খুশি, কোলে উঠে কাকে চাই কাকে চাই, বাবাকে না দিদিকে? কি না হাই, সবাই চলে এসছে আমাদেরকে ছাড়তে যাবে বলে। কেন মনোজিৎ যেতে দেরি হয়েছে? ও রিও, সবাই চলে এসছে তো আমাদের বাড়িতে। হ্যাঁ, আজকে সবাই রাত্রিবেলায় লিপস্টিকের চাপ দিয়ে দিয়েছে মিমি। তো এখানে এখন আমাদের রান্না বান্না চলছে। এখানে মাছের ঝাল হবে, মাছ ভাজা চলছে, আর এখানে হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আর দিদিও এখানে আবার কিছু খাবার দাবার নিয়ে এসছে, হাঁসের ডিমের কারি, আর তার সাথে কি ফুলকপি। ও আচ্ছা, ফুলকপি দিয়ে হাঁসের ডিমের তরকারি। এই যে সকালে এসছে আবার এই সমস্ত করে নিয়ে এসেছে, দেখো এই একই আছে তো, দুটোতে নিয়ে এসছে। অনেকগুলো লোক তো, দেখলে না আমি তোমাকে বললাম যে তুমি মা তরকারি বাদি সেরকম করো না, দিদি বেশি করেই নিয়ে আসবে, আর তাই নিয়ে এসছে আমার জন্য চানাচুর। ওয়াও, আমার ফেভারিট চানাচুর এটা, এটা আমি খেতে খুব ভালোবাসি। এটা শ্যাম্পুর থেকে আনা, তাই তো? এটা শ্যাম্পুরের কালেকশন দিদির শ্বশুর বাড়ির ওখানে। আর ঘর দরের অবস্থা আর নতুন করে কিছু বলার নেই, আজকে অবস্থা খুব খারাপ। বাইরে কি মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো আমি রিও জুতো ধুয়েছিলাম, সেটা দিয়েছিলাম ছাদে, এত অন্ধকার হয়ে গেছে যে এখন না আনতে গেলেই নয়, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। চলো গিয়ে নিয়ে আসি। এই একটা লিফট, এখানটা এমন আটকে যাচ্ছে মাঝে মাঝে, ফাইনালি উঠছে। কতদিন পরে ছাদে এলাম, আশাই মানে থাকা হয় না, তাই আশাও হয় না, বাট অনেক দিন পরে এলাম। ঘুঘু পাখির বাচ্চা। এখানে একটা আম গাছ ছিল, যেটাতে আম হতো প্রতি বছর, সেটা কেটে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে 9ই ডিসেম্বর, আর আজকে আমাদের রাত্রিবেলায় ফ্লাইট আছে, মানে 10 তারিখ 1 AM বেরোবো আমরা। তো বেশ রাতে করেই বেরোতে হবে। মা দিদি ওরা তো এসেছে, দেখেইছো। আর লাঞ্চও এখন বানানো হয়ে গেছে, যাবো নিচে গিয়ে লাঞ্চ করব। মনোজিৎ নিচে একটা কাজ করছিল, তো সেটার জন্যই এত দেরি হয়ে গেল, 2:30 বেজে গেছে। তো ও অ্যাকচুয়ালি আমাদের ব্যালকনিটাকে মোটা প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়ে যাচ্ছে, কারণ প্রচুর ধুলো ঢোকে, তো যাতে করে কিছুটা হলেও ধুলোটা মানে আটকায়, সেই জন্যই। তো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে দেওয়া হয়েছে। বৃষ্টি এসে গেছে, চলো রিওর জুতোটা নিয়ে আর নিচে যাই। এই যে রিওর জুতোটা আমি একটা কেলেঙ্কারি করে ফেলেছি। এটা ছিল লাইট দেওয়া জুতো, আমি তো ভিজিয়ে ফেলেছি, আমার মনে ছিল না, আর খারাপ হয়ে গেছে লাইটটা। একদম নতুন জুতো ছিল, বেচারার খুব ফেভারিট, জানতে পারলে না কান্নাকাটি করবে। চলো টাটা বাই বাই ছাদ, আবার দেখা হবে কবে আমি জানি না, আপাতত 1 বছর পরে হোপফুলি। চলো যাই নিচে। তো এই যে কালো প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছে পুরোটা, আর পুরোটা দড়ি দিয়ে ভালো করে বেঁধেও দিয়েছে, যাতে করে যদি খুব জোরে ঝড় হলে এটা উড়ে যেতে না পারে। পুরোটা দেখাচ্ছি না, এই যে পুরো এরকমভাবে ঘিরে দিয়েছে। দিদা খাইয়ে দিয়েছে বলে দিদির ইচ্ছা হচ্ছে যে মা খাইয়ে দিই। খেয়ে নে কাল থেকে সব পাবি না। তাদের লাঞ্চে হচ্ছে ভাত, পটল আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, পেঁয়াজ কুচি দিয়ে মাখা, বাঁধাকপির তরকারি, আর মাছের ঝাল। তো এই হচ্ছে।
ঠিক আছে দিদিকে দে, দিদিকে দে। দেখো কাণ্ড, খেলবি তো আমার বল বলে আটকে রেখে দিয়েছে। তুই খেলতে যাস যখন ফুটবল, তখন তুই আমার বল বলে আটকে রাখিস নাকি? না সবাই পাশের ফ্রেন্ডকে পাস করিস, বল মারিস। বলছিস ইউ আর অ্যামেজিং। ও বাবা, ইউ আর অ্যামেজিং, আমি তো বুঝতেই পারলাম না। খাওয়া দাওয়া সেরে ফুটবল খেলে বিকালবেলায় বসে বসে এদের গ্লো স্টিক নিয়ে শুরু হলো বদমাশ। এই গ্লো স্টিকগুলোর মধ্যে না বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, যে এটাকে বেন্ড করলেই কেমিক্যালগুলো একসাথে এসে রিয়াকশন করে এরকম আলোর মতো জ্বলে। আর এগুলো পার্টিতে খুব ব্যবহার হয় ইউকেতে। আমরা আসার সময় এক প্যাকেট নিয়ে এসেছিলাম, কিন্তু জন্মদিনের দিন বার করতেই ভুলে গেছি। দিদি রান্না হাঁসের ডিমের ফুলকপি দিয়ে তরকারি, তার সাথে এমনি হাতে করা রুটি, আর বাইরে থেকে রুমালি রুটি কিছু কিনে নিয়ে এসছে, সেটা দিয়ে আমরা ডিনার সারছি। অনেকদিন রুমালি রুটি খাইনি, তাই আজকে ভাই গিয়ে আমার জন্য স্পেশালি নিয়ে এসেছে। সাথে ছিল মায়ের হাতে স্পেশাল বেগুন শাঁকা মাখা আর স্যালাড। তো এই ছিল আমাদের ডিনার, আর এখন সবাই মিলে বসে একসাথে ডিনার করছি। আবার যে কবে এই বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবো জানি না, তো তাই ক্যামেরা বন্দি করেই নিয়ে যাচ্ছি আপাতত 1 বছরের জন্য। খেতে বসে এদের রঙ্গ দেখো, একজন খাচ্ছে আর একজন পেছন থেকে কানবালা পড়াচ্ছে। কানবালা ক্যান বলা নয়। বদমাইশের গাছ একটা। কি পড়ালি ওটা দিদিকে? চুড়ি। চুড়ি? চুড়ি আরে কানবালা বলে এটাকে। কানমোলা, কানবালা। একটু এই যে কানমোলা তুমি এই যে তুমি সবকিছু প্যাকিং ডান। ঘড়িতে বাজছে এখন 12:40 রাত্রি। আমরা এবার বেরোবো, আর সবাই ঘুম থেকে উঠে পড়েছে। বেচারা রিও কিছুতেই ঘুম ভাঙছে না, এই জাস্ট একটু ঘুমিয়েছে। চলো চল, সবাই কান্নাকাটি শুরু করেছে। বল কেঁদো না দিদা, বল আমি তো আবার আসবো, তাই তো বলে দা দিদাকে, দিদা কেঁদো না। মিমি কাঁদছে দেখো। চলো। চোখের জলে সবাইকে বিদায় জানিয়ে এখন ফিরে যাওয়ার পালা। ক্যামেরার পিছনের থেকে দাঁড়িয়ে সত্যি খুবই হয়তো হেসেছি ঠিক কথায়, কিন্তু শুধুমাত্র বাকি মানুষগুলো যাতে খুব মন খারাপ না করে আবার কান্নাকাটি করে, শুধু এইটুকুর জন্যই আমার হাসি মুখটাকে সামনে রাখ। শুধু মনে হচ্ছিল বিয়ে পরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় বোধহয় আমার এত কষ্ট হয়নি যত না এই দিন করছিল ফিরে আসার সময়। খুব শীঘ্রই আবার দেখা হবে মা তোমাদের সাথে, চিন্তা করো না। তো আমাদের দিয়েছিল আর্টিকা বড় গাড়ি, যেন আমাদের এত কিছু লাগেজ সব কিছুই একসাথে চলে এসেছে। ভাইও আমাদের সাথে এসেছে, কারণ যদি কোনো জিনিস এক্সট্রা হয় সেটা তাহলে ওকে দিয়ে দিতে পারবো সঙ্গে সঙ্গে। পড়াশোনা করবে, ফুটবল খেলবে, খাওয়া দাওয়া করবে। মামার অ্যাডভাইস চলছে। চলো। কি দেখছো রিও? রিও দাঁড়িয়ে দাঁড়িয়ে এরোপ্লেন দেখছে। এই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়েই রয়েছে, এখনো লাগেনি তো, দেখ না এখনো তো হ্যাঁ লেগে গেছে, ওইদিকে লেগে গেছে। যেদিন ইউকে থেকে ইন্ডিয়া গেছিলাম সেদিন আমি একটা এরকম জার্নির লং ভিডিও আপলোড করেছিলাম, আর তখনই তোমাদের বলেছিলাম আমরা কাতার এয়ারলাইন্সে টিকিট বুক করেছি, আর আমাদের জার্নিটাও ভীষণ স্মুথ ছিল। স্পেশালি রিওর তো কোনো অসুবিধা সেরকম ভাবে হয়নি। খানিকক্ষণ পরে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, দিয়েছে স্ক্র্যাম্বল এগ, তার সাথে রিওকে দিয়েছে সসেজ, একটা ডেজার্ট, ফ্রুটস, ব্রেড আর জল, জ্যাম। তো এই ছিল, আর সাথে ফ্রুট জুস, আমাদের জন্য চা তো ছিলই।
5.5-6 ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা কাতার পৌঁছে গেছি। আর রিওকে দেখো, এই স্যুটকেসটা থাকায় ওর হাঁটা চলা বা যাতায়াতে কিন্তু বেশ ভালো সুবিধা হয়েছে। এটা ওকে গিফট করেছে ওর মিমি, আর পছন্দ করে কিনে দিয়েছে বাবা। কি সুন্দর না গাড়িটা, পোরশে। রিও চলে গেছে পোরশে, এটা হ্যাঁ পোরশে। আমাদের মোটামুটি 1.5 ঘন্টার লেওভার ছিল। তো আমাদের নেক্সট যে ফ্লাইটটা, সেটার গেটটা ছিল বেশ খানিকটা দূরে, হাঁটতে হতো মোটামুটি ওই 10-15 মিনিটের মতো। আর সেই জন্য আমরা মাঝে একটা ট্রেন নিয়ে নিয়েছি। এটা এয়ারপোর্টের মধ্যেই একটা জায়গা থেকে আর একটা জায়গায় মাঝে মাঝে স্টেশন রয়েছে। তো আমাদেরটা ওই 3 মিনিট মতো হাঁটলি লেগেছিল পৌঁছাতে। আর ফাইনালি আমরা কিন্তু আমাদের গেট নাম্বারের কাছাকাছি জায়গায় পৌঁছেও গেছি। আর এয়ারপোর্টটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো, মানে কিছু বলার ভাষা নেই। তো আমাদের C14 গেট নাম্বার, আমরা ট্রেনে করে এলাম। আর এইদিকে হচ্ছে C14 গেটটা, তখন সেই দিকেই যাচ্ছি। আর কি সুন্দর এয়ারপোর্টটা, কি সুন্দর করে সাজানো গোছানো, দারুণ সুন্দর। চলো। ফাইনালি আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে। আর আমরা এখন যাচ্ছি অ্যারাবিয়ান গালফ বা পার্সিয়ান গালফের পাশ দিয়ে। ওই যে দূরে নীল রঙের জলাশয়টা দেখা যাচ্ছে, এইটা বেসিক্যালি ভারত মহাসাগরের একটা এক্সটেন্ডেড পার্ক। কাতারকে টাটা বাই বাই বলে ফাইনালি আমরা এখন আকাশে উড়তে শুরু করেছি। কাতার এয়ারপোর্ট থেকে যখন ফ্লাইটটা ছাড়ে তখন ওখানকার টাইম সকাল 8:30 মতো। তাই আমরাও এই ফ্লাইটে ব্রেকফাস্টই পেয়েছি। আর যখন ইন্ডিয়া থেকে ছেড়েছিল তখনও প্রায় সকাল হব, তাই জন্য তখনও আমাদের ব্রেকফাস্টই দিয়েছিল। তাই মোটামুটি দুটো ফ্লাইটেই আমাদের কমন আইটেম ছিল খাবারে, সসেজ, এগ পোচ, ব্রেড, জ্যাম, এই সমস্ত। তবে মনোজিৎ নিয়েছিল ভেজ রাভিওলি পাস্তা। রিও যতই দুহাতে ফর্ক আর নাইফ নিয়ে খাওয়ার চেষ্টা করুক না কেন, সসেজ ছাড়া দুটো ফ্লাইটে ও কিছুই খায়নি। আসলে ওর রাতে ঘুম হয়নি তো, তাই খাবার খুব একটা ইচ্ছা ওর মধ্যে দেখিনি। এই মতো অবস্থায় চোখ বন্ধ করে বসে আছি, হঠাৎ করেই কানের মধ্যে যন্ত্রণা শুরু হলো। তারপর তো আর বলার কথাই নেই, মনে হচ্ছে কতক্ষণে আমি ল্যান্ড করব। আমার যেন শরীর খারাপ করছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আর কানের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছি। তারপর যখন আস্তে আস্তে ওই উঁচু থেকে নিচের দিকে ফ্লাইটটা নামতে শুরু করলো, ফাইনালি ম্যানচেস্টার এয়ারপোর্টের কাছাকাছি, তখন গিয়ে একটু সবকিছু নর্মাল হলো। ফাইনালি আমরা সব বাধা বিপত্তি পেরিয়ে ম্যানচেস্টারে ল্যান্ড করছি। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। এখানে স্ট্রিট কার্ডের একটা কিয়স্ক রয়েছে, এখান থেকেই আমরা আমাদের গাড়িটা বুক করে নিয়েছি। আর এখানে একটা সুবিধা রয়েছে যে তোমার যতগুলো লাগেজ সেই মতো ওনারা গাড়ি দিয়ে দেন, সেটা ছোট, মাঝারি, বড় কোনটা লাগবে সেই মতো দেখেই ওনারা গাড়ি অ্যারেঞ্জ করে। আর ভাড়াটাও রিজনেবল, তার সাথে কিন্তু একদম এয়ারপোর্টের সামনে থেকেই গাড়িতে তুমি তোমার জিনিসপত্র তুলতে পারবে, এই সুবিধাটাও কিন্তু রয়েছে। তো এই হচ্ছে আমাদের কার, সমস্ত লাগেজ পেছনে দেওয়া হয়ে গেছে। এটা একটা মিডিয়াম সাইজের কার, আর লার্জ হলে এরকম, যেটা আমরা আগের বারে যখন এসেছিলাম তখন এই কারটা হায়ার করেছিলাম। মানে ওনারাই দেখে আমাদেরকে সাইজের, ঠিকঠাক সাইজের কার দিয়ে দেয় লাগেজ দেখে। কি কার আমাদের দিয়েছে? স্কোডা। ওরিও, কোথায় এলে তুমি? কোথায় ছিলে আর কোথায় চলে এলে?